আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। দেশে দিন দিন বেড়েই চলছে করোনা প্রকোপ, পাশাপাশি উন্নত বিশ্বের মতোই সমান তালে চলছে দেশে ভ্যাকসিন প্রদান কার্যক্রম। প্রথম ডোজের ভ্যাকসিন প্রদান শেষে এখন চলছে দ্বিতীয় ডোজের পর্ব। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে দ্বিতীয় ডোজের টিকা গ্রহণ করেন দেশের দর্শক নন্দিত জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস। জয়নাল আবেদিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ক্যামেরা ছিলেন শাহিন রেজা। করোনা নিয়ন্ত্রণে বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশেও সমানতালে চলছে টিকাদান কর্মসূচি। প্রথম ডোজ প্রয়োগের পর এখন চলছে দ্বিতীয় ডোজ প্রয়োগ। তবে রেজিস্ট্রেশন করেও প্রথম ডোজ নিতে পারেনি যারা, এখন সুযোগ পাচ্ছেন তারা। রাজধানীর করোনা টিকাদান কেন্দ্র ঘুরে দেখা যায় সুশৃঙ্খলভাবে টিকা প্রয়োগ করছেন টিকা কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত কর্মীরা। টিকা গ্রহণের পর শরীরে দেখা দেয়নি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, এমনটাই জানালেন টিকা নিতে আসা সচেতন মানুষজন। সবাইকে ডোজ নেওয়া উচিত, ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ সুস্থ থাকার জন্য। প্রথমে আমি নিয়েছিলাম, ওদিনও আমার কোনো শারীরিক কোনো সমস্যা হয়নি, এই পর্যন্ত হয়নি। আজকে আল্লাহর রহমতে দ্বিতীয় ডোজটা নিলাম। অপরদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে স্বাস্থ্যবিধির সকল প্রকার নিয়ম মেনে সফলতার সাথে প্রথম ডোজ টিকা গ্রহণের পর দ্বিতীয় ডোজের করোনার ভ্যাকসিন গ্রহণ করে আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস। আমি ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার পর আমার এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আমি আজ দ্বিতীয় ডোজটি নিলাম। শেষে সকলকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার প্রতি গুরুত্ব আরোপ করেন আনন্দ টিভির ব্যবস্থাপনা পরিচালক হাসান তৌফিক আব্বাস। আমি মনে করি আমরা সরকারের বিধিনিষেধ মেনে চললে, নিয়মকানুন মেনে চললে আমরা এই করোনা মহামারী পরিস্থিতিকে খুব সহজেই জয় করতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেশ জুড়ে জনসেবায় গণবান্ধব সরকারের করোনা মোকাবেলায় ভ্যাকসিন প্রদান কার্যক্রম নিঃসন্দেহে আশার আলো জুগিয়ে চলছে সবার মাঝে। টিকায় নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া। দেশ বরেণ্য খ্যাতনামা মানুষজন স্বাচ্ছন্দ্যে গ্রহণ করছেন টিকা। আপনিও টিকা নিন, টিকা নিতে অন্যকে উৎসাহিত করুন। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে রাজধানীতে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে পুলিশ প্রশাসন। সর্বাত্মক লকডাউনে মুভমেন্ট পাস ছাড়া বের হলেই পথচারীদের পড়তে হচ্ছে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে। মঙ্গলবার রাজধানী ঘুরে দেখা যায় যানবাহনের কিছুটা আধিক্য। সড়কের মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে তৎপরতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন পুলিশ সদস্যগণ। অন্যদিকে ঘর থেকে বের হওয়া পথচারীরা দেখাচ্ছেন নানা অজুহাত। বিস্তারিত মুসা মিয়ার প্রতিবেদনে। ক্যামেরা ছিলেন আলী আহমেদ। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় জরুরি সেবা ছাড়া অন্যান্য গাড়িকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। চলাচলের জন্য মুভমেন্ট পাস রয়েছে কিনা তা জানানোর চেষ্টা করছেন পুলিশ সদস্যগণ। তবে ষষ্ঠ দিনে এসে যানবাহনের সংখ্যা বেড়েছে বেশ কিছুটা। বিভিন্ন প্রয়োজনে যারা ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হয়েছেন তাদের আটকিয়ে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। মুভমেন্ট পাস নিয়ে সন্তোষজনক উত্তর মিললেই ছেড়ে দেওয়া হচ্ছে কেবল। অপরদিকে নানা অজুহাতে ঘর থেকে বের হচ্ছেন মানুষজন। রুলস আছে যে আমি যদি কোথাও বের হই আমাকে অবশ্যই একটা পাস নিয়ে বের হতে হবে। তো আমরা পাসটা খুবই ইজিলি আমরা ওয়েবসাইট থেকে নিতে পেরেছি আর কি, এই জন্য আমরা পাস নিয়ে বের হয়েছি। যেহেতু বাইরে যাওয়া লাগে এই জন্য সরকারের নিয়মের প্রতি সম্মান রেখে আমরা রেগুলার মুভমেন্ট পাস নিয়ে বের হই। এদিকে গাড়ির চালকরা জানালেন তাদের হতাশার কথা। জ্বালা সিএনজি, প্রাইভেট সিএনজি কিন্তু অভদ্র, এর জন্য হ্যাকার বিল অভদ্র গাড়ি চলবো না। আমাদের অনুমতিও নাই ঢোকার, কিন্তু আমরা তো পেটের খিদের জ্বালায়, সংসার আছে, বাল বাচ্চা আছে, ভয় ভীতি সবকিছু বাদ দিয়া পেটের ধান্দায় নেমে গেছে। দায়িত্বরত পুলিশ কর্মকর্তাগণ বলছেন সরকারের নির্দেশনা মেনেই প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা ও নজরদারির ব্যবস্থা। আমরা ম্যাক্সিমাম যারা বের হয়েছেন গাড়ি নিয়ে বিভিন্ন প্রয়োজনীয় তাগিদে বের হয়েছেন, অধিকাংশ লোকের কাছে মুভমেন্ট পাস ছিলেন। আর আমরা যেগুলো দেখতেছি যে ইলিগাল এক্সকিউজ, যেগুলো আসলে গ্রহণযোগ্যতা পাচ্ছে না, তাদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা গ্রহণ করতেছি। 14 এপ্রিল থেকে দ্বিতীয় দফায় সর্বাত্মক লকডাউন ঘোষণার পর আরও এক দফা বৃদ্ধি করা হলো 28 এপ্রিল পর্যন্ত লকডাউন। সরকার ঘোষিত লকডাউনের পাশাপাশি সরকারি দেয়া নির্দেশনা মেনে চলতে হবে সকলকেই, তাহলেই সম্ভব করোনার সংক্রমণ রোধ করা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, নিউজ ডেস্ক। দেখছেন আনন্দ টিভির রাতের সংবাদ, সঙ্গে আছি ছোঁয়া খন্দকার। বাগেরহাটের ফকিরহাটে দুটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ট্রাক চালকের, আহত হন অপর ট্রাকে থাকা দুজন। মঙ্গলবার দুপুর 12টার দিকে ফকিরহাটের পালেরহাট নামক স্থান সংলগ্ন একটি
রাইস মিলের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। ঢাকামুখী একটি ট্রাক বিপরীতমুখী আরেকটি ট্রাকের সাথে সজোরে মুখোমুখি সংঘর্ষ হলে একটি ট্রাকের চালকের মৃত্যু হয় ঘটনাস্থলেই। অপর ট্রাকের আহত 3 জনকে উদ্ধার করে খুমেক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে কুড়িগ্রামের চিলমারিতে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে লাখো পুণ্যার্থীদের ঢল নামে মঙ্গলবার। পুণ্যস্নান উপলক্ষে দুদিন আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন যানবাহন যোগে সনাতন ধর্মাবলম্বীরা চিলমারিতে পুণ্যস্নানে অংশ নিতে ভিড় জমান। এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা না বললেও চিলমারি উপজেলা নির্বাহী অফিসার AWM রায়হান শাহ জানান, পুণ্যার্থীরা ভোরে বিচ্ছিন্নভাবে স্নানে যোগ দিয়েছেন। লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের 3 সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে স্থানীয় পাঁচপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ডাকাতি কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, একটি LG ও 2 রাউন্ড গুলি। আটক ডাকাত সদস্যদের বিরুদ্ধে থানায় অস্ত্র ও ডাকাতি মামলা হয়েছে বলে জানান চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AK ফজলুল হক। ভারত থেকে কয়লা আমদানি হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া ও করইতলি স্থলবন্দরের কয়েক হাজার শ্রমিক। বন্দরে কয়লা আমদানি না থাকায় অনেক শ্রমিক কাজের সন্ধানে পাড়ি জমিয়েছেন অন্যত্র। পণ্য ওঠানামা বন্ধ, সরকার হারাচ্ছে রাজস্ব, শ্রমিকদের দিন কাটছে দুর্বিষহ। শ্রমিকদের দুঃখ দুর্দশার চিত্র নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন ওমর ফারুক সুমন, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। ভারত থেকে কয়লা আমদানি হঠাৎ করেই বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া ও করইতলি স্থলবন্দরের কয়েক হাজার শ্রমিক। মেঘালয়ের একটি পরিবেশবাদী সংগঠনের মামলার পরিপ্রেক্ষিতে পরিবেশগত ক্ষতির দিক বিবেচনা করে 2014 সালে কয়লা রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। এরপর সে দেশের রফতানিকারকদের আবেদনের প্রেক্ষিতে কয়েক দফায় নির্দিষ্ট সময়ের জন্য শুধুমাত্র উত্তোলিত কয়লা রফতানির উপর নিষেধাজ্ঞা স্থগিত করে আদালত। সর্বশেষ 2018 সালের 1 জুন থেকে বন্ধ হয়ে যাওয়া কয়লা আমদানি ওই বছরের 4 ডিসেম্বর ভারতীয় আদালত পুনরায় কয়লা রফতানির অনুমতি প্রদান করে। এরপর বাংলাদেশের আমদানিকারকরা LC করে পুনরায় কয়লা আমদানি শুরু করলেও হঠাৎ করে পুনরায় কয়লা আমদানি বন্ধ রাখতে নির্দেশ দেন ভারতের উচ্চ আদালত। এরপর থেকেই মূলত ভাটা পড়ে দুটি স্থলবন্দরে। বছরের কিছু সময় কয়লা আমদানি চালু থাকলেও অধিকাংশ সময়ই তা থাকে বন্ধ। ফলে দেউলিয়া হয়ে যায় বন্দর সংশ্লিষ্ট কয়েক হাজার শ্রমিক ও বহু আমদানিকারকরা। 2 বছর ধরে বন্দর বন্ধ থাকার কারণে আমরা শ্রমিকরা খুব বেকার অবস্থায় আছি, দিনকাল চলতেছে না। এই এলাকার যে ব্যবসায়ী বিন্দু যারা ছিল, আমরা যারা এখানে সবাই মিলেমিশে যারা ব্যবসা বাণিজ্য করি, যারা এলাকার শ্রমিক আছে শুরু করিয়া আমরা যারা ব্যবসায়ী, আমরা আসলে যারা সকলেই ক্ষতিগ্রস্ত। বন্দরের দুরবস্থার কারণে সরকার প্রতি বছর হারাচ্ছে শত কোটি টাকার রাজস্ব। মন্তব্য SCNF নেতার। গত 2 বছরে মাত্র 10 থেকে 15 দিন কয়লা আমদানি হয়েছে, যার ফলে এই স্থলবন্দরের সকল ব্যবসায়ী, শ্রমিক, আমরা CNF এজেন্ট সহ সরকার রাজস্ব হারাচ্ছি। শ্রমিকরা বেকার দিনানিপাত করছে। বন্দর দুটি চালু হলে একদিকে যেমন অর্জিত হবে সরকারি রাজস্ব, অপরদিকে কর্মসংস্থান হবে কয়েক হাজার শ্রমিকের। তাই বন্দর দুটি চালু করার দাবি সবার। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 এর আলোকে 2002 সালে বাংলাদেশে পলিথিন নিষিদ্ধ করা হয়। তবে এবার টাঙ্গাইলের কালিহাতীতে সন্ধান মেলে অবৈধ পলিথিন কারখানার। এতে অভিযান চালিয়ে সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত। কারখানার ম্যানেজার ও জমির মালিককে প্রদান করা হয় 15,000 টাকার অর্থদণ্ড। মঙ্গলবার দুপুরে উপজেলার এলেঙ্গা পৌরসভা রৌহা এলাকায় অবৈধ পলিথিন কারখানায় এই অভিযান পরিচালনা করেন কালিহাতীর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ। ময়মনসিংহের ভালুকার ধিতপুর গ্রামের আসাদুল ইসলাম নামের এক পোল্ট্রি ব্যবসায়ীকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। সোমবার বিকেলে এলাকার একটি সড়কের পাশে ক্ষতবিক্ষত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখে স্বজনদের জানানো হলে উদ্ধার করে হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন। সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondtvbda পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।